স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সুফিয়া আহমেদ। শুরুতে জানিয়েছি সংবাদের শিরোনামগুলো। নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 14, দগ্ধ 23 জনের অবস্থা সংকটাপন্ন। ইউএনও ওয়াহিদাকে আশঙ্কা মুক্ত বলছে মেডিকেল বোর্ড। 3 আসামিকে তোলা হচ্ছে আদালতে। নতুন নেতৃত্বের 9 মাসেও শৃঙ্খলা ফেরেনি যুবলীগে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারিতে সীমাবদ্ধ সংস্কার। মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। এবং আইনি জটিলতা এড়াতে আরেক মৌসুম নু ক্যাম্পে মেসি, বার্সায় থাকার সিদ্ধান্তে খুশি স্ত্রী সন্তানরা। শিরোনাম শুনছিলেন শুরুতেই। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ দগ্ধ বিষয়ে ব্রিফ করছেন চিকিৎসকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্রিফিংটি আসলে মাত্রই শেষ হয়ে গেল। ব্রিফিংটি মাত্রই শেষ হলো। ব্রিফিংয়ে আসলে এখন কথা বললেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবে তিনি যেটি জানালেন যে শেখ হাসিনা বার্ন ইউনিটে তো যে সর্বোচ্চ চিকিৎসা, সেই সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাটি নিশ্চিত করা হচ্ছে এবং এই আগুনটার যে সূত্রপাত, প্রথমে শোনা গিয়েছিল যে এটি এসি বিস্ফোরণের মাধ্যমে, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে এটি আগুনটি লেগেছিল এবং পরে কিন্তু আমরা আসলে ফায়ার সার্ভিসের যে প্রাথমিক তদন্ত দল এবং অন্যান্য দলগুলো যে কথা বলেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে গ্যাসের বিস্ফোরণের কারণেই কিন্তু আগুনটি লেগেছিল এবং সবকিছু মিলিয়ে এই বিষয়টি তদন্ত করা হবে বলে স্বাস্থ্যসেবা সচিব আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি আরেকটি যে বিষয়ে কথা বলেছেন যে যদি এ বিষয়ে কারো গাফিলতি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন। আর সবকিছু মিলিয়ে আপনি জানেন যে এখন পর্যন্ত 14 জন কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং তাদের যে লাশ মরদেহ স্থানান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। পরিবারের কেউ যদি চান তো সেক্ষেত্রে আসলে তিনি যদি আবেদন করেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু ময়নাতদন্ত ছাড়া সেই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে এবং হস্তান্তর প্রক্রিয়াটি পুরোটাই দেখভাল করবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। অর্থাৎ তাদের লাশবাহী কফিন এবং গাড়ি এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এবং এই লাশবাহী গাড়ি এবং কফিনের মাধ্যমেই তারা ওই মরদেহটি নিহত স্বজনদের কাছে পৌঁছে দেবেন। আর এর বাইরে যারা 14 জন মারা গিয়েছেন, বাকি যারা রয়েছেন, অর্থাৎ বাকি রয়েছেন আরও 23 জন, এই তাদেরকে কিন্তু আসলে এখন পর্যন্ত কেউই আশঙ্কামুক্ত নন, অর্থাৎ আশঙ্কার বাইরে কেউ আছেন এমনটি বলা যাবে না। প্রত্যেকেরই যেহেতু শ্বাসনালী পুড়ে গিয়েছে এবং তাদের প্রত্যেকেই যেহেতু 50 থেকে 90 ভাগ, কারো কারো 100 ভাগ পর্যন্ত দগ্ধ। সো এখন পর্যন্ত কাউকে শঙ্কার বাইরে রাখছেন না চিকিৎসকরা। তবে তারা আমাদেরকে এটি জানিয়েছেন যে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং তাদেরকে আসলে প্রাণে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি নেই। তো এখন পর্যন্ত এটি ছিল বার্ন ইউনিটে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই মুহূর্তে নারায়ণগঞ্জে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যেকটা সুইচ অন অফ করার সময় একটা স্পার্ক হয়, মাইট বি সেটা একটা ইনিশিয়েশন পয়েন্ট হতে পারে বলে আমরা ধারণা করছি। বাট এখন তদন্ত শেষেই আমরা আসলে বলতে পারবো যে আসলে কোথা থেকে এই আগুনের উৎপত্তিটা হয়েছে। আমরা তো 10 কার্যদিবস বলেছি, 10 কার্যদিবসের মধ্যে দিব, তার মানে 2 সপ্তাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ব্রিফ করছেন। তার আগে আমরা ডাক্তার সামন্তলাল সেনের নেতৃত্বে একটি দল ব্রিফ করছিলেন। চিকিৎসকরা সবশেষ কি তথ্য জানাচ্ছিলেন সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। এবার যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে এক শিশুসহ 14 জনের মৃত্যুর খবর জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। দগ্ধ 23 জনের অবস্থা সংকটাপন্ন, তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এদের প্রত্যেকের শরীরে 50 থেকে 90% পুড়ে গেছে।
এদিকে প্রথমে দুর্ঘটনাটি এসি বিস্ফোরণের মাধ্যমে জানা গেলেও এখন স্থানীয়রা বলছেন গ্যাস লিকেজ থেকে ভয়াবহ এই ঘটনা। শুক্রবার গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ভিতরে যখন চিকিৎসকরা ৩৭ জন দগ্ধ রোগীর চিকিৎসা দিতে ব্যস্ত, তখন বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় শত শত স্বজন, প্রতিবেশী ও স্বেচ্ছাসেবীরা। সবার আগে মৃত্যুর খবরটি আসে ৭ বছরের ছোট্ট জুয়েলের। পরে সকালে একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই খারাপ বলে মনে হচ্ছে। আমরা চেষ্টা করবো আমাদের সরকার এবং আমাদের এই হাসপাতালের যত রকম সুযোগ সুবিধা দিয়ে বাকিটা করা হচ্ছে। চিকিৎসকরা জানান দগ্ধ সব রোগী সংকটাপন্ন, তাদের শরীরে অধিকাংশই পুড়ে গেছে। দগ্ধদের একটি ওয়ার্ডে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগী সংকটাপন্ন অবস্থায় আছে, তাদের সবারই শরীরের ৩০% ঊর্ধ্বে কমপক্ষে পুড়ে গিয়েছে। আমরা এই রোগীদেরকে এখনই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যেটা করতে পেরেছি। প্রথমে ধারণা করা হচ্ছিল এশার নামাজ পড়ার সময় ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণ হয়, কিন্তু এখন স্বজন অন্যরা বলছেন মূলত গ্যাস লাইনের লিকেজ থেকেই মসজিদের ভিতরে বিস্ফোরণে সবকিছু দুমড়ে মুচড়ে যায়। দগ্ধ হন সব মুসল্লি। মসজিদ থেকে আগেও গ্যাসের গন্ধ পাওয়া যেত বলেও জানান অনেকে। এই মসজিদে কখনো কোন সময় আগুন টাগুন কিছুই ধরে নাই, ধরছে আপনার মনে করেন এই যে গ্যাস আছে পানি একটু লিক হইতো, গ্যাসের থেকে আর কি গ্যাসটা বের হইছে। দুর্ঘটনার পর দ্রুত সেখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তৎপরতার কথা নিশ্চিত করেছেন ফতুল্লার ইউনিট। এই মেঝের নিচ দিয়েই কিন্তু তিতাস লাইন গেছে। এই লাইনটা কোথাও কোনো লিকেজ হওয়ার কারণেই কিন্তু সে গ্যাস বাইর হচ্ছে। আপনারা এখনও দেখছেন, আমরাও দেখছি যে এখানে পানি যেখানে জমে আছে সেখানে কিন্তু সমস্ত জায়গায় বুদবুদ আকারে গ্যাস বাইর হচ্ছে। বদ্ধ মসজিদে বিস্ফোরণ হওয়ায় কেউ বের হতে পারেননি। সবার শরীর সহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঝুঁকি বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইউনিটে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র, সবশেষ খবর জানবো তার কাছ থেকে। বিপ্রজিৎ, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে এখন 14 জন হয়েছে। ডাক্তার সামন্তলাল সেন কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। বাকিদের অবস্থা কি? ব্রিফিংয়ে তিনি আর কি জানিয়েছেন, আর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানাবেন। তিনি কিন্তু মাত্র ব্রিফ করছিলেন। তো ব্রিফিংয়ে তিনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 37 জনের মধ্যে 14 জন মারা গিয়েছেন, অর্থাৎ আরও 23 জন যারা জীবিত অবস্থায় আছেন। তবে জীবিত থাকলেও তাদের অবস্থা কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়, অর্থাৎ প্রত্যেকের যেহেতু শ্বাসনালী পড়ে গিয়েছে তারা প্রত্যেকেই এখনও আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছেন এবং প্রত্যেকেই কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। এবং তিনি সামন্তলাল সেন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখানে আসার পর থেকে তাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থাটি নিশ্চিত করা হয়েছে এটি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে, এবং তারা কিন্তু কাজ করছেন। এবং যেহেতু প্রত্যেকটা দগ্ধ মানুষেরই শ্বাসনালী পুড়ে গিয়েছে, যে 23 জন বেঁচে আছেন, অর্থাৎ এদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়, অর্থাৎ এরা এখনও শঙ্কার মধ্যেই আছেন। এবং এদের বিষয়ে আসলে সময় গণনার সঙ্গে সঙ্গে আমরা হয়তো আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। আর এর পাশাপাশি কিন্তু একই সঙ্গে ব্রিফ করেছিলেন স্বাস্থ্যসেবা সচিব, আমি তার সঙ্গেও কথা বলেছি। তো তাকে প্রশ্ন আমরা করেছিলাম যে এই যে অগ্নিদগ্ধের ঘটনায় যারা বার্ন ইউনিটে এসে চিকিৎসা নিচ্ছেন তাদের কী ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে চিকিৎসার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে যে অগ্নিদগ্ধ এই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি যে প্রথমে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণের খবর পাওয়া গেলেও কিন্তু আমরা আসলে পরে জানতে পেরেছি যে এটি কিন্তু গ্যাস লাইনের লিকেজ থেকে যে বিস্ফোরণটা হয়। এবং এই গ্যাস লাইনের লিকেজের বিস্ফোরণটা নিয়ে কিন্তু ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবা সচিব বলেছেন যে এই তদন্ত কমিটির কারো বিরুদ্ধে তদন্তে যদি গাফিলতির কোনো বিষয় উঠে আসে তো তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। আর এ বিষয়ে যদি কোনো গাফিলতির কোনো কাউকেই ছাড় দেওয়া হবে না, তিনি কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং তিনি আসলে এই যে যারা দগ্ধ হয়েছেন তাদের সবারই কিন্তু সুস্থতা কামনা করেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, এর বাইরে যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছে। আপনি আমার কাছে জানতে চাইছিলেন যে তারা আসলে কি করছে।
অর্থাৎ লাশ হস্তান্তরের প্রক্রিয়া। আমি লাশ হস্তান্তরের প্রক্রিয়া একটু আপনাকে যদি বলতে চাই যে ইতিমধ্যে কিন্তু 14 জন মারা গিয়েছেন এবং পরিবারের সদস্য যারা তাদের কিন্তু একটা দাবি ছিল, একটা আহ্বান ছিল যে ময়নাতদন্ত ছাড়াই যেন এই মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কিন্তু সেই বিষয়টি আসলে সুস্পষ্টভাবে বিবেচনায় নিয়েছে এবং তারা পরে ঘোষণা দিয়েছে যে যদি পরিবার চায় তাহলে ময়নাতদন্ত ছাড়াই এই মরদেহগুলো কিন্তু তাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা কিন্তু এই যে বিল্ডিংটি অর্থাৎ শেখ হাসিনা বাণী ইউনিটের বেজমেন্টে কিন্তু আমরা মরদেহগুলো রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের স্বজনরা কিন্তু চাইলে তাদের পরিবারের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে এবং এই মরদেহ হস্তান্তর করে সেটি নিহতের স্বজনদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটিও কিন্তু নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। অর্থাৎ তারা 22টি কফিন এখন পর্যন্ত প্রস্তুত করে রেখেছে, লাশবাহী গাড়ি প্রস্তুত রয়েছে। জাস্ট এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরই কিন্তু যেহেতু ময়নাতদন্তের কোনো বিষয় নেই, প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর কিন্তু মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো এখন পর্যন্ত বান ইউনিট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ, আপনি সাথেই থাকুন। আমরা এবার যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ব্রিফিং করা হয়েছে। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কি জানিয়েছে? দেখুন, আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের যে তদন্ত দল কাজ করছিল তারা জানাচ্ছিলেন যে এটি আসলে কোনো ধরনের এসি বিস্ফোরণ নয়, এটা আসলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। তারা এমনটি তথ্য পেয়েছেন। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি তিনি এসেছেন এবং তিনি ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছেন যে এটি আসলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা এই যে মসজিদটি রয়েছে এখানের যে অবস্থা প্রায় ধ্বংসাবশেষের মতো অবস্থা রয়েছে এবং এই জমে থাকা গ্যাসের কারণে যে বিস্ফোরণটা হয়েছে এই বিষয়ে আসলে মসজিদ কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী করছে তিতাসকে। তিতাসের যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিতাসকে কেন জানানোর পরও তারা আসলে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। যদিও তিতাস আসলে বলছেন যে তারা তদন্তের মাধ্যমে যদি কারো গাফলতি পায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে ধরনের ঘটনাটি ঘটেছে এটাতে যাদের প্রাণহানি হয়েছে তাদের আসলে যে ক্ষতি হয়েছে সেটা তো আর পূরণ করার মতো নয়। আমরা দেখেছি এখানে যে সংসদ সদস্য রয়েছেন জনাব শামীম ওসমান, তিনিও এখানে এসেছিলেন এবং তিনি এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। গণমাধ্যম কর্মীরা আমরা যখন জানতে চেয়েছিলাম যে আসলে এমন একটি ঘটনা তিতাস কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে আসলে তিনি কি মন্তব্য করবেন আমরা এটা জানতে চেয়েছিলাম। তিনি তখন এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলছেন যে এটা আসলে খালি চোখে যদি গ্যাস বিস্ফোরণও মনে হয় তারপরেও তিনি বলতে চেয়েছেন যে এটা আসলে নাশকতাও কিনা সেটিও খতিয়ে দেখা উচিত। তিনি এমনটি মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে এর জন্য আরও উচ্চ পর্যায়ের যে তদন্ত দল আছে তাদেরকে আসলে নিয়োগ করা উচিত বা তাদের দিয়ে সেটি করানো উচিত বলে তিনি মন্তব্য করছেন। তবে আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পর কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ক্ষোভ তিতাসের প্রতি সেটা আমরা দেখতে পেরেছি। তারা বলছেন যে এই গত 9 মাস ধরে এই সমস্যাটি হচ্ছে এবং এটি যখন তিতাসকে জানানো হয় তিতাস কোনো ধরনের আসলে রেসপন্স যেটা করার সেই রেসপন্সটা কিন্তু তারা করেনি এবং এর ফলেই এমন একটি দুর্ঘটনা আজকে ঘটেছে। আমরা দেখছি যে এই ধ্বংসাবশেষের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে কত বড় ধরনের একটি বিস্ফোরণ এখানে ঘটেছিল। সব সংখ্যা কাটিয়ে মোটামুটি এক ধরনের নিশ্চয়তার মধ্যে এখন পৌঁছানো গেছে বা এক ধরনের কনফার্মেশন পাওয়া গেছে যে গ্যাসের থেকে আসলে মূল লিকেজটা হয়েছে। আমি যদি আপনাকে একটু বিদ্যুতের সার্কিট বোর্ডটা দেখানোর চেষ্টা করি, এই সার্কিট বোর্ড নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকেই বলছেন যে এই যে সার্কিট বোর্ডটি করা হয়েছে এটি আসলে নিয়ম মাফিক করা হয়নি। এমনকি ডিবিডিসির যারা বিশেষজ্ঞরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পুরো বোর্ডটি কিন্তু সিলগালা থাকার কথা এবং এখান দিয়ে কোনো বায়ু প্রবেশের আসলে উপায় থাকার কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বায়ু প্রবেশের উপায় আছে। তো এরকম অবস্থায় আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আপনি কি তদন্ত কর্মকর্তা কারোর সাথে কথা বলতে পেরেছিলেন কিনা দুর্ঘটনার বিষয়ে?
জি, তদন্ত কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই ঘটনার পিছনের মূল কারণটি কি হতে পারে। তারা আসলে বলছেন যে যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছেন, তারা আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। তবে তারপরেও তারা বলছেন যে গ্যাসের কারণে মূলত কিন্তু এই সমস্যাটি হয়েছে, এমনটি তারা দাবি করছেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এসি ৯ তিতাসের লিকেজ গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে নারায়ণগঞ্জের মসজিদে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। মসজিদ কমিটি বলছে ৯ মাস আগে তিতাসকে লাইনের ত্রুটির কথা জানানো হলেও ৫০,০০০ টাকা ঘুষ দাবি করে স্থানীয় কর্মকর্তারা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বাইতুস সালাত জামে মসজিদে। সেখানে এখন শুধুই পোড়া চিহ্ন। মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাচ, ভাঙা টাইলস সহ নানা জিনিস। ২৫ থেকে ৩০ বছর আগে নির্মাণ করা ৪ তলা মসজিদটিতে প্রথমে এসি বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে স্থানীয়দের কথায় উঠে আসে ভিন্ন তথ্য। গ্যাস লিকেজের বিষয়ে তিতাসকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি। গ্যাস লিক হওয়ার পরে আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম এটারে করার জন্য, মেরামত করার জন্য। তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে ৫০,০০০ টাকা চায়। ৫০,০০০ চাওয়ার পর তো আমরা কাজটা আর করতে নেই, টাকাটা জোগাতে নেই, কাজটা করতে পারি নাই। ফায়ার সার্ভিসও বলছে এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের ত্রুটি পাওয়া গেছে। এসির কোনো বিস্ফোরণ মনে হয় এখানে হয়নি। এখানে যতই গ্যাস থাকুক না কেন, যদি ইগনিশন না হয় আগুন হবে না। কাজেই গ্যাসও হয়তো ছিল, বিদ্যুতের ইগনিশনও হয়তো হয়েছে, বা যে কোনোভাবেই হোক কোনো একটা ইগনিশন হওয়ার ফলেই হয়তো আগুন হয়েছে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় তিতাসের কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ইমার্জেন্সি টিমের সাথে আমি সরাসরি এটা চার্জ করেছি, কিন্তু তারা বলেছে যে এই ধরনের কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি, যার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কোনো সমাধান করতে পারিনি। এটা হলো আমার। তবে আমরা একটা ৫ সদস্য বিশিষ্ট কমিটি করেছি। ২টি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস ও ফায়ার সার্ভিস। এছাড়া ৫ সদস্যের আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন। আমরা তিতাস গ্যাসকে কালকেই খবর দিয়ে এনেছি, তিতাস গ্যাস ঘটনাস্থলে আছে এবং আমাদের তদন্ত কমিটিতে তিতাস গ্যাসের লোক আছেন। আমার মনে হয় একটা ভালো স্কোর আমরা ওখান থেকে পাবো, এবং যদি তদন্ত কমিটিতে কোনো কিছু কারো অবহেলা পায় তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন। মসজিদে বিস্ফোরণে নিহতদের দাফনে ২০,০০০ টাকা করে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ রোগীদের সাহায্যে ছুটে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ থেকে শুরু করে করোনা সামগ্রীও দিয়েছেন অনেকে। আর রোগীর চিকিৎসায় রক্তের যোগান দিতে প্রস্তুত অনেক স্বেচ্ছাসেবী রক্তদাতা। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধদের শরীরের ৩০ থেকে ৯০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। তাদের চিকিৎসায় প্রচুর রক্তের দরকার। দুর্ঘটনার খবরে হাসপাতালের সামনে জড়ো হন স্বেচ্ছায় রক্তদাতা বিভিন্ন সংগঠনের কর্মীরা। তবে সবাইকে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। আগ্রহীদের নাম ও রক্তের গ্রুপ লিখে নিবন্ধন করে রাখছেন তারা। যদি পেশেন্টের কারো ব্লাড দরকার হয় তাহলে আমরা ব্লাড ম্যানেজ করে দিব, এবং যারা কিনা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদের রক্ত আমরা তাদের নামগুলি কালেক্ট করে রাখতেছি এবং তাদেরকে আমরা প্রয়োজনে ডাকবো। যদি আমাদের কোনো তথ্য আসে যে কোন গ্রুপের ব্লাড লাগবে তখন আমরা এগুলি ম্যানেজ করে দিব। শুধু রক্ত নয়, রাতে দগ্ধ রোগীর স্বজনদের জন্য খাবার নিয়ে ব্যক্তি উদ্যোগে ছুটে এসেছেন অনেকে। করোনা সুরক্ষায় বিতরণ করেছেন মাস্ক, স্যানিটাইজার। তাদের ক্ষুধার্ত নিবারণের জন্য আপাতত প্রাথমিকভাবে আমরা পানি, কলা, রুটি এগুলো প্রোভাইড করতেছি আমাদের নিজেদের উদ্যোগে, নিজেদের প্রচেষ্টায়, মানবিক দৃষ্টিতে এবং ইমানি দায়িত্ব থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঢাকায় থাকা শিক্ষার্থীরা বন্ধুদের নিয়ে ছুটে গেছেন বার্ন ইনস্টিটিউটে। রক্ত থেকে শুরু করে যে কোনো ধরনের সহায়তা আমরা টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে করব, এবং সেই জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় প্রস্তুত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িয়েছেন স্বজনদের পাশে। স্থানীয় কাউন্সিলরও জানালেন সাধ্যমতো সহযোগিতার কথা। যে সমস্ত সহযোগিতা যাবে
প্রত্যেকটা সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে দেবো, এটা আমি কমিটমেন্ট করলাম। আমি মাত্র আসছি, দেখছি, এবং আমি বলছি যদি আমার যা লাগে এখান থেকে যে সমস্ত সহযোগিতা লাগবে আমাকে বলবেন, আমি করব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে নবিরুল ও সান্টুকে দিনাজপুর জেলা জজ আদালতে তোলা হচ্ছে। এদিকে মূল আসামি আসাদুল অসুস্থ হয়ে পড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে নবিরুল ও সান্টুকে দিনাজপুর ঘোড়াঘাট পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। তাদের আদালতে তোলার পর রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যে ঢুকে হামলার কথা জানিয়েছে আসামিরা। এছাড়া গ্রেপ্তার 3 আসামি নবিরুল, সান্টু, আসাদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি অভিযোগ রয়েছে। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করা হলেও পরে সম্পৃক্ততা না থাকায় বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর সহ 2 জনকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। যাচ্ছি তার কাছে। সালাউদ্দিন, সকাল 11টার দিকে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একটু জানতে চাই, আদালতে কি তোলা হয়েছে নাকি হবে, কোন প্রক্রিয়া রয়েছে জানাবেন। র্যাব কিন্তু গতকালকেই 2 আসামি নবিরুল এবং শান্তুকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা ঘোড়াঘাট থানায় রাত্রে ছিল, আজকে সকাল 10টায় দিনাজপুরে কোথায় রয়েছে এই মুহূর্তে পুলিশের একটা গাড়ি আমি দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না যে এতে আসামি আছে। এখন 4 ঘন্টা পেরিয়ে গেছে। ঘোড়াঘাট থেকে দিনাজপুরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং পাশাপাশি ওই রাস্তাটি সংস্কার কাজের জন্য গাড়িটা হয়তো ধীর গতিতে আসতেছে। আরো হয়তো 1 ঘন্টা খানেক হয়তো লেগে যাবে, আধা ঘন্টার মধ্যেই আসামিদের আদালতে তোলা হবে। এই জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বোসের আদালতকে সাজানো হয়েছে যে আসামিরা আসলেই তাদের রিমান্ড শুনানি হবে। আমি যতটুকু জানতে পেরেছি যে এই 2 আসামিকে 5 দিনের রিমান্ড চাওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মামুনুল ইসলাম সঙ্গে আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই শুনানিটা হবে। পাশাপাশি আরেকটি বিষয় হলো, আসামি যে মূল যে আসামি যাকে বলা হচ্ছে আসাদুল, তাকে কিন্তু র্যাব হেফাজতেই রাখা হচ্ছে। আমি র্যাবের একজন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম তাকে বাদ দিয়ে কেন অন্য 2 জন আসামিকে দেওয়া হচ্ছে। তারা বলছে আজকে দিনের যে কোনো সময় তারা এই আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। তারপরে হয়তো পরবর্তীতে পুলিশ সেই প্রধান যে আসামি তাকে হয়তো আসাদুলকে রিমান্ডের আবেদন নিয়ে আলাদাভাবে হতো আদালতে আগামীকাল বা যে কোনো সময়। সালাউদ্দিন, মূল আসামি আসাদুল তো অসুস্থ হয়ে পড়েছে, তার এখন কি অবস্থা, তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কোন বিষয়টি আবার যদি একটু বলতেন। মূল আসামি আসাদুল অসুস্থ হয়ে পড়েছে আমরা জানতে পেরেছি, তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কোনো তথ্য কি রয়েছে? আমি র্যাবের যে অপস অফিসার, আমি তাকে সিনিয়র এএসপি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আসাদুলের অসুস্থতার ব্যাপারে। তিনি দাবি করেছেন আসাদুল সুস্থ আছেন এবং তাদের হেফাজতে আছে, কিন্তু বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি অসুস্থ আসাদুলকে রংপুর মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের 1 নম্বর ইউনিটে তাকে ভর্তি রাখা হয়েছে। তবে র্যাবের বক্তব্য বাস্তবতা আসলে কি সেটি যতক্ষণ পর্যন্ত আসাদুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিনাজপুর থেকে। সালাউদ্দিন নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্বজনদের চিনতে পারছেন, তবে তাকে সোমবার সকাল পর্যন্ত আইসিইউতে রাখা হবে। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বোর্ড মিটিং শেষে কথা জানিয়েছেন চিকিৎসকেরা। ওয়াহিদা খানমের শঙ্কা কেটে গেলেও ইনফেকশনের আশঙ্কা এখনও আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সোমবার আবারও বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেন জানিয়েছেন ডাকলে সাড়া দিচ্ছেন ওয়াহিদা খানম, তবে হামলার ঘটনা মনে করতে পারছেন না তিনি। বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। চিকিৎসকেরা জানান 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কামুক্ত কিনা। তারা জানান ওয়াহিদা খানমের মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল, মাথার হাড়ও ভাঙা এবং প্রচুর রক্তক্ষরণ হয়। হামলায় ওয়াহিদা খানমের ডান পাশ অবশ হয়ে যায়। ভালো আছেন, আল্লাহর রহমতে। উনি আমাদের সাথে কথা বলেছেন, ওনার জ্ঞান পুরো মাত্রাই আছে। আর ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আল্লাহর রহমতে 100% ভালো অপারেশন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। সকাল 10টায় মহাদেবপুর প্রধান সড়কে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। কর্মসূচিতে বক্তারা বলেন, চুরির উদ্দেশ্যে নয়, পরিকল্পিতভাবে হত্যা করতেই এই
হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও ধোঁয়াশা কাটেনি। হামলাকারীদের আশ্রয়দাতারাও ধরা পড়েনি। এছাড়া ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থতায় দোয়া প্রার্থনা করেন তারা। নতুন কমিটির দায়িত্ব নেওয়ার 9 মাসেও শৃঙ্খলা ফেরেনি যুবলীগে। কমিটি বিভিন্ন পর্যায়ে নেতাদের দৌরাত্ম, নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বহিষ্কার করেই দায় সারছে কেন্দ্রীয় কমিটি। ইউএনওর উপর হামলা প্রসঙ্গেও সংগঠনের শীর্ষ নেতারা বরাবরের মতোই বলছেন, যে পর্যায়ে নেতাই হোক, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাসিনো কেলেঙ্কারি সহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠলে গত বছরের সেপ্টেম্বরে শুদ্ধি অভিযান শুরু হয় যুবলীগে। চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ পদ হারান কেন্দ্র ও মহানগরের বেশ কয়েকজন নেতা। নভেম্বরে হয় নতুন কমিটি। নতুন কমিটির পর 9 মাস কেটে গেলেও শৃঙ্খলা ফেরেনি। হিন্দুদের জমি দখলের অভিযোগে বহিষ্কৃত সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান। অবৈধ সম্পদ ও অর্থ পাচার মামলায় ফরিদপুর যুবলীগের কমিটি বিলুপ্ত। শৃঙ্খলা ভাঙায় বহিষ্কার করা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ী যুবলীগ সভাপতি আজাদুল ইসলামকে। একই কারণে স্থগিত হয়েছে ঢাকা মহানগরের 20 নম্বর ওয়ার্ডের কার্যক্রম। সবশেষ ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলার ঘটনায় বহিষ্কৃত যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল। দিনাজপুরের এমপি শিবলি সাদিক জানিয়েছেন, তাদের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে মাস 3 আগেই চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রকে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাতে সন্ত্রাসী এবং মাদকের একাধিক মামলা থাকার কারণে গত প্রায় 2.5 থেকে 3 মাস আগে তাদেরকে বহিষ্কারের জন্য, স্থায়ীভাবে তাদেরকে দল থেকে বহিষ্কারের জন্য আমি জেলা কমিটিকে জানাই এবং সেন্ট্রালে একাধিকবার যোগাযোগ করেছি। এখন কি কারণে তাদেরকে বহিষ্কার করা হয়নি এই যাবৎ, এবং না করার কারণে তাদের স্পর্ধা এত বেড়ে যায় যে আমাকে নিয়ে অশালীন কথাবার্তা লিখতে তাদের কিন্তু দ্বিধাবোধ হয়। তবে এ অভিযোগে একমত নন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। উনি কোন আলোকে কথা বলছেন এটা ওনার বিষয়। আমরা যেটা মনে করি, যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তার অভিযোগপত্র সহকারে, প্রমাণ সহকারে যখনই আমাদের কাছে আসে, আমরা সেগুলো কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা দেখেছেন সারাটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের যুব নেতৃত্ব যে পর্যায়ে থাকুক না কেন, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিংবা জেলা, উপজেলা, পৌরসভা, যেখানে তারা যদি কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, প্রমাণ সাপেক্ষে আমরা সেটাকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এছাড়া ওয়ার্ড থেকে শুরু করে জেলাসহ সব পর্যায়ের কমিটির নামের তালিকা কেন্দ্রে পাঠাতে বলেছে যুবলীগ। চলতি মাসে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে কেউ অনিয়ম বিশৃঙ্খলায় জড়িত কিনা কঠোরভাবে দেখা হচ্ছে বলেও জানান মাইনুল হোসেন খান নিখিল। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী মারা গেছেন। সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ আসর সেনানিবাসের সেন্ট্রাল মসজিদে আবু ওসমান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুক্তিযুদ্ধের সময়ে 8 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু ওসমান চৌধুরী। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। শারীরিক অবস্থার অবনতি হলে 30 অগাস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। কয়েকদিন পর আবারও নমুনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে। 1936 সালের 1 জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনের গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী। ইনি আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল, একটু জানতে চাই যে তার বেড়ে ওঠা চাঁদপুরে সেখানকার মানুষ যারা তার সাথে দীর্ঘদিন চলেছেন, তারা আসলে তার এই চলে যাওয়াতে কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? আসলে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, লেফটেন্যান্ট কমান্ডার, তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ উপজেলার মদনগাঁও গ্রামে 1936 সালে জন্মগ্রহণ করেন। উনি আসলে তার এই বেড়ে ওঠা ছিল গ্রামেই, তিনি গ্রামেই বড় হয়েছেন। তার বাড়ির পাশে যে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়, তিনি সেখানেই লেখাপড়া করেন
1951 সালে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রথম শ্রেণীতে মেট্রিক পাশ করেন। এরপর তিনি চলে যান ঢাকায়। ঢাকা কলেজে লেখাপড়া করার পর ভাষা আন্দোলনে তিনি যোগদান করেন। তিনি একজন ভাষাবিদ ছিলেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হয়ে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। 1958 সালে ঢাকা পাকিস্তান সেনাবাহিনী তিনি কমিশন প্রাপ্ত হন এবং এরপর তিনি 1971 সালে যখন সারা পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যুদ্ধের দমামা বেজে উঠে, রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনী প্রেক্ষাপটের কারণে তিনি অবশ্য অনেকটা জোর করেই ঢাকায় বদলি হয়ে আসেন এবং পূর্ব পাকিস্তান রাইফেলসে তিনি যোগদান করেন, বদলি হয়ে আসেন। সেই সুবাদে ঢাকা থেকে তিনি কুষ্টিয়া অঞ্চলে রাইফেলসের দায়িত্ব নেন। 1971 সালের মার্চ মাসের 26 তারিখে যখন স্বাধীনতা যুদ্ধের ডাক আসে, তিনি সেদিনেই কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন এবং তার সৈন্যবাহিনী নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বদ্রনাথ তলায় মুজিবনগর সরকারের প্রথম যেই সভাটি অনুষ্ঠিত হয়, তার নেতৃত্বেই কিন্তু সেখানে প্রথম গার্ড অফ অনার দেওয়া হয় মুজিবনগর সরকারকে। তো 1971 সালের এই স্বাধীনতা যুদ্ধে তিনি অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং 8 নম্বরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া অঞ্চলে সেই সময় যুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী মারা গেছেন। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন চাঁদপুর থেকে আমাদের সহকর্মী সালাউদ্দিন। একাদশ সংসদের নবম অধিবেশন বসছে রোববার। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম রক্ষার এই অধিবেশন চলবে মাত্র 5 দিন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পালাক্রমেই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। এদিকে সংশোধিত কাস্টমস বিল, এনার্জি রেগুলেটরি কমিশন বিল সহ পাশের অপেক্ষায় আছে 15টি বিল। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন 9 সংসদ সদস্য। তারা বাদে বয়স্ক ও অসুস্থ ছাড়া অন্য সব এমপিদের SMS-এ আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। রোববার বেলা 11টায় বসছে একাদশ সংসদের নবম অধিবেশন। নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম সহ বিশিষ্টজনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনা শেষেই মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন। বিধান অনুযায়ী 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই, তাই বসছে এই অধিবেশন। চলবে 5 দিন। 90 দিনের যেহেতু বাধ্যকতা আছে, এর জন্য তো কোন এমপি কতদিন আছে সেটা আমরা জানি, এখনও সেই অবস্থায় যায় নাই। তবুও সংসদে সেই সুযোগটা সবাইকে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র, তারপরে কোনো এমপি যদি নিজে মনে করেন তিনি শারীরিক কারণে আসবেন না, তাতে তো সমস্যার কিছু না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা করোনা ছাড়া সবাইকেই সংসদে রোটেশনে আসার জন্য ওইভাবে আমরা SMS করে দিয়েছি। সংশোধিত কাস্টমস বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিল সহ পাশের অপেক্ষায় সংসদ সচিবালয়ে জমা আছে 15টি বিল। চিফ হুইপ বলেছেন, করোনার কারণে গত 2 অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ জট তৈরি হয়েছে। এছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও অনিশ্চিত। আইন তো এখনো উত্থাপন হয় নাই। গত সংসদে যারা আইনগুলি স্ট্যান্ডিং কমিটি নিয়েছে, তারা যে কয়টা রিপোর্ট দিতে পারবে সংসদে, সেইটার উপর ঠিক হবে যে আমরা কয়টা পাস করতে পারব। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারও অধিবেশনে দর্শনার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না। এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় 18 এপ্রিল বসা 1.5 ঘন্টার অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ত অধিবেশন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি ব্যাখ্যার অস্পষ্টতায় স্বামীর সব সম্পত্তির ভাগ পাচ্ছিলেন না বিধবা নারীরা। খুলনার যতীন্দ্রনাথ মণ্ডলের করা মামলার রায়ে প্রতিষ্ঠা হচ্ছে সেই অধিকার। এখন বিদ্যমান আইন সংশোধনের সময় এসেছে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তবে যতীন্দ্রের আইনজীবী বলছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল প্রশ্নের সিদ্ধান্ত নেবেন তারা। আর বিবাদীর আইনজীবীর দাবি, এই রায় শুধু গৌরী দাসীর জন্য প্রযোজ্য হলেও উদাহরণ হিসেবে নিয়ে সুবিধাভোগ করবেন সবাই। 1937 সালের হিন্দু বিধবা সম্পত্তি আইনই 1972 সালে অনুসরণ করে বাংলাদেশ। এর আলোকেই স্বামীর সব সম্পত্তির মালিক বিধবা স্ত্রী, আর পুত্র থাকলে সম্পদ ভাগ হবে সমান 2 ভাগে। তবে সম্পত্তির শব্দের ব্যাখ্যাগত অস্পষ্টতার কারণে প্রায় 83 বছর ধরে বঞ্চিত হচ্ছিলেন বিধবা নারী। আইনে থাকলেও উচ্চ আদালতের কোনো কোনো রায়ে অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমির ভাগ দেয়া হচ্ছিল না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, আইন থাকলেও অপব্যাখ্যার কারণেই বঞ্চিত বিধবা হিন্দু নারী।
এখন বিদ্যমান আইন সংশোধনের সময় এসেছে। সরকার বা আইন প্রণেতারা যখন বসবেন, হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যারা আইন সম্পর্কে জানে তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে তাদেরকেও নিয়ে এসে সব ব্যাপারগুলোকে চুলচারাভাবে বিচার বিশ্লেষণ করা, এবং বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় যা আছে তাই থাকবে, যদি মনে করেন যে না কিছু সংশোধন দরকার সেটাও হতে পারে। একটা অসঙ্গতি বহুদিন ধরে চলে আসছিল। আমি মনে করি এই রায়ের মধ্য দিয়ে পুরুষের সম্পত্তিতে বিধবা নারীর যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের আইনের জগতের একটা অগ্রগতি। তবে বুধবার স্বামীর কৃষি জমিতেও বিধবা স্ত্রীর অংশীদারত্ব নিশ্চিত করে হাইকোর্ট বেঞ্চের দেয়া রায় সম্পর্কে আইনজীবী সৈয়দ নাফিউল ইসলাম বলছেন, দেওয়ানি মামলা হওয়ায় এ রায় শুধু গৌরীদাসীর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর হওয়ায় এ রায় নজির হিসেবে নিতে পারবে সবাই। ওমেনকে যদি তাদের এগ্রিকালচারাল ল্যান্ড থেকে বঞ্চিত করি, স্বামীর এগ্রিকালচারাল ল্যান্ড যেটা ছিল সেটা থেকে যদি আমরা বঞ্চিত করি, তাইলে আইনের মূল যে বিষয় গিভিং বেটার রাইটস, সেটাতে আমরা অনেক সরে আসব। এদিকে যতীন্দ্রনাথ মণ্ডলের আইনজীবী আব্দুল জব্বার জানিয়েছেন, আপিল করা হবে কিনা সে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নেওয়া হবে। পূর্ণাঙ্গ রায়টা দেখার পরে একটা কিছু আমি হয়তো বলতে পারবো। ফার্দার মক্কেলে কি বলে, হাইকোর্টে তারা সুপ্রিম কোর্ট করবে কি কিভাবে করবে, কার দ্বারা করবে, আমি এ ব্যাপারে কিছু এখনো কোনো কিছু জানতে পারিনি। আইনজীবীদের মতে আইনি অপব্যাখ্যায় এর আগে শুধু অকৃষি জমিতে হিন্দু বিধবাদের সম্পত্তির ভাগ দেয়া হতো। তবে বুধবারের রায়ে সম্পত্তি সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে। এখন পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছে আরও 29 জন। মৃতদের 22 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকায় মারা গেছে 14 জন, রাজশাহীতে 4 জন ও বরিশালে 3 জন। চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহে মারা গেছে 2 জন করে। নতুন 13,073 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1929 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.76%। গতকালও 15%-এর নিচে করোনা রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে এ পর্যন্ত 3,21,615 জন করোনা রোগী শনাক্ত হলো। মোট মৃত্যু 4,412 জনের। এদিকে একদিনে সুস্থ হয়েছে 2,211 জন। এ নিয়ে মোট সুস্থ 2,16,191 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 67.22%। বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে করোনা সংক্রমণ, তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। যুক্তরাষ্ট্র ব্রাজিলকে টপকে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণের দিক দিয়ে শীর্ষে থাকছে দেশটি। বিশ্বে নতুন প্রায় 3 লাখ আক্রান্ত নিয়ে সংক্রমিত 2,67,00,000-এরও বেশি। আরও 5,500 মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 8,78,000। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড ভাঙছে দৈনিক শনাক্তের সংখ্যা। শুক্রবারও দেশটিতে শনাক্ত হয়েছে 87,000-এর বেশি রোগী, যা এ পর্যন্ত একদিনে দেশটির সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,066 জনের প্রাণহানিও ভারতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 70,000। যুক্তরাষ্ট্রে নতুন 1,000-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,92,000। ভাইরাস মিলেছে 52,000-এরও বেশি মানুষের দেহে। দেশটির মোট আক্রান্তের সংখ্যা 63 লাখের বেশি। করোনায় মারা গেছেন অ্যালাবামা রাজ্যের দীর্ঘমেয়াদী মেয়র বিলিজো। এদিকে ডিসেম্বরে শীত বাড়লে বিশ্বে প্রতিদিন 30,000 মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক। এছাড়াও বছরের শেষ নাগাদ আরও 19 লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করা হয় ওই মডেল গবেষণায়। তবে ঠিকমতো মাস্ক পরলে এবং সামাজিক দূরত্ব মেনে চললে এই সংকট কিছুটা কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ব্রাজিলে করোনায় মোট সংক্রমণের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 45,000-এরও বেশি মানুষের শরীরে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 855 জনের। মোট প্রাণহানি 1,25,000-এর বেশি। দেশটির আদিবাসীদের সংক্রমণের উচ্চ ঝুঁকি থেকে বাঁচাতে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে দেশটির সরকার। কানাডায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 5 মাস পর খুলে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে অস্ট্রেলিয়ায় 3 মাসের জন্য বাড়ানো হয়েছে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ। স্পেনে একদিনে 184 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত 4 মাসে সর্বোচ্চ। ইরাকে করোনার প্রকোপ শুরুর পর থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। সংক্রমিত হয়েছে 5,000 মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে 84 জনের।
স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে মোজাম্বিকে আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সবার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এমন দাবি করা হয়েছে মেডিকেল সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে 42 দিন করে 2টি ট্রায়াল শেষ হয়েছে। প্রতিবার অংশ নিয়েছেন 38 জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। ভ্যাকসিন প্রয়োগে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবার দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ভ্যাকসিনটির শেষ ধাপের পরীক্ষার ফল শিগগিরই জানা যাবে। এদিকে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মুখপাত্র জানান, অক্সফোর্ড, মডার্নার মতো প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ধাপে থাকলেও এর কোনোটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আস্থা অর্জন করতে পারেনি। করোনার কারণে দীর্ঘদিন ক্লিনিক্যাল বর্জ্য অপসারণ করা হচ্ছে না। এতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন ভাগাড়ে পরিণত হয়েছে। রোগীর রক্তমাখা তুলা, পচা বর্জ্যের প্লাস্টার, ব্যবহৃত সুই, সিরিঞ্জ দ্রুত অপসারণ না করলে নানা রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল বর্জ্য অপসারণের দায়িত্বে ছিল সিটি কর্পোরেশনের 4 পরিচ্ছন্নতা কর্মী। করোনার কারণে তাদের প্রত্যাহার করা হয়। পরে মেডিকেলের জায়গার মধ্যেই 4টি গর্ত খুঁড়ে ডাম্পিং করা হয় সব বর্জ্য। উপচে পড়া বর্জ্য এখন দুর্ভোগের কারণ। ফুলের বাগান টাগান দেখলে আরো ভালো হতো, কিন্তু এখানে যে পরিমাণ ময়লার স্তূপ, এতে তো মানুষ আসলে অনেক মানে গন্ধ বা এতে টেকা যাচ্ছে না আর কি। তো ভিতরে তো আরো খারাপ পরিস্থিতি। সেই পরিবেশ মাস্ক পরানো করোনার দরকার হয় না, করোনা ছাড়াই মাস্ক পরতে হয়, প্রচুর গন্ধে থাকা যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সিটি কর্পোরেশনকে নিয়মিত দেওয়া হয় কর, বর্জ্য অপসারণের দায়িত্ব তাদের। আর বিসিসি বলছে, বর্তমান পরিস্থিতিতে শহরের মধ্য দিয়ে এসব বর্জ্য নিয়ে নির্ধারিত ভাগাড়ে ফেলা সম্ভব নয়। এই ময়লাটা সিটি কর্পোরেশন নিয়ে যায় প্রতিদিন, কিন্তু করোনা দেখা দেওয়ার পর তারা এই ময়লা নিচ্ছেন না। আগে একটা গর্ত করেছে, সেটা পরিপূর্ণ হয়ে গেছে, আবার আর পরবর্তী সময় আর একটা গর্ত করে। রোগীদের খুব কষ্ট হচ্ছে এবং হাসপাতালে থাকা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল কলেজ কম্পাউন্ডের ভিতরেই আমরা বড় বড় 4টা গর্ত করে দিয়েছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা প্রতিদিনের বর্জ্য এই গর্তে ফেলাইয়া আপনারা ব্লিচিং পাউডার দেবে, কিন্তু তারা ঠিকমতো ফেলতে হচ্ছে না এবং বর্জ্য ফেলানোর পর তারা ব্লিচিং পাউডার দিতেছে না। দীর্ঘ বিরতির পর হাসপাতালে করোনা ছাড়াও সাধারণ রোগীর ভিড় বাড়ছে। প্রয়োজনে নিজেদের উদ্যোগে বর্জ্য অপসারণের কথা জানান হাসপাতালের পরিচালক। আমাদের যে এত ময়লা প্রতিদিন যে বের হয়, সেগুলো আমাদের পক্ষে একার পক্ষে কিন্তু এগুলো মানে ব্যবস্থাপনা নিয়ে আনা খুব কষ্টসাধ্য। আমরা কিন্তু তারপরে বড় বড় মাটির গর্ত করে 8 ফিট বাই 8 ফিট গভীর করে আমরা কিন্তু এতদিন যাবৎ আমরা ঢেকে রেখেছি। পিছনের দিকে কোথাও এখন আর জায়গা নেই। হাসপাতালে 1000 শয্যার বিপরীতে বর্তমানে রোগী আছে 1200 জন, সঙ্গে স্বজন অন্তত 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা শেষে এবার সময় মাঠে নামার। বিকেএসপিতে কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। শুক্রবার করোনা পরীক্ষায় নেগেটিভ হন টাইগার অলরাউন্ডার। বিকেএসপিতে প্রথম 14 দিন একক অনুশীলন করবেন সাকিব। তার প্রস্তুতির তত্ত্বাবধানে থাকবেন 2 কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিম। গত 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। 29 অক্টোবর শেষ হবে তার 1 বছরের নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ নেই 33 বছর বয়সী এই অলরাউন্ডারের। তবে দ্বিতীয় টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট। নীরবতা ভেঙে অবশেষে কথা বললেন লিওনেল মেসি। আইনি জটিলতা এড়াতে অন্তত 1 মৌসুম নো ক্যাম্পে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। বার্সায় থেকে যাবার সিদ্ধান্ত নিলেও তাতে মিশে রয়েছে অভিমানের ছোঁয়া। মেসির দাবি, মৌসুমের শুরু থেকে ক্লাব ছাড়ার কথা বললেও বার্সার সভাপতি সেটি নানা অজুহাতে আটকে দিয়েছেন। 20 বছরের সম্পর্ক, সেটা কিভাবে শেষ করেন আইনি লড়াইয়ে। ক্লাব সভাপতি বুঝেছেন ক্লাবের স্বার্থ, অভিন্ন মেসির চাও। 10 দিনে অসংখ্যবার রং পাল্টানো নাটকের শেষটায় সমঝোতা করতে হলো মহাতারকাকেই। ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়টা অন্তত আরেক মৌসুম থাকছেন নো ক্যাম্পে।
বছরের শুরু থেকে আমি বার্সেলোনা ছাড়ার কথা বলে আসছি, কিন্তু ক্লাব প্রেসিডেন্ট নানা প্রতিশ্রুতিতে প্রক্রিয়াটি দীর্ঘ করে রাখেন। উনি অনেক কথা বলেছেন যেগুলো আসলে তিনি মন থেকে বলেননি। আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আমি আগেই দিতাম, কিন্তু জোসেফ আমাকে সে সুযোগ দেয়নি। শুক্রবার অসংখ্যবার পাল্টেছে গতি প্রকৃতি। খবরের শিরোনাম বারবার ওলট পালটে নাভিশ্বাসের জোগাড় সম্পাদকদের। সকালে মধ্যস্থতা করতে গিয়ে পরিস্থিতি উল্টো কঠিন করে ফেলেন মেসির পিতা ও এজেন্ট হোর্হে মেসি। রিলিজ ক্লজ নিয়ে বার্সার দাবি অযৌক্তিক, অবৈধ বলে জমিয়ে তোলেন বিতর্ক। তার দাবি অনুযায়ী গত মৌসুমে মেয়াদ শেষ হয়ে গেছে রিলিজ ক্লজের। সে হিসেবে মেসি এখন চাইলেই যে কোনো দলে যোগ দিতে পারেন। 700 মিলিয়নের বাধা পুরোটাই অযৌক্তিক। মেসির বাবার চিঠির উত্তর দিতে দেরি করেনি লা লিগা কর্তৃপক্ষ। অনড় থেকেছে নিজস্ব অবস্থানে। দুপক্ষের মুখোমুখি অবস্থানে যখনই অনিবার্য মনে হচ্ছিল আইনি লড়াই, তখনই দৃশ্যপটে হাজির খুদে জাদুকর। বায়ার্নের কাছে হারের কারণে এমন সিদ্ধান্ত আসলে তা নয়। আমি মন থেকে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক আগেই। বার্সা সভাপতি হয়তো কথা রাখেননি, কিন্তু ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াই সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে মেসিকে নিউ ক্যাম্পে রেখে দিতে সফল বার্তোমিও, কিন্তু একই কৌশলে কি সম্ভব হবে অখুশি মেসি থেকে মাঠে সেরাটা বের করে আনা? এত উত্তাপ বিতর্কের পর বার্সার হয়ে কেমন করেন মেসি, সেটাই এখন দেখার অপেক্ষা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সার সঙ্গে মেসির সম্পর্ক হৃদয়ের। সম্পর্কটা ভাঙতে চেয়েও পারলেন না আইনি জটিলতা এড়াতে। তাই আরও এক মৌসুম নো ক্যাম্পেই থাকছেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনা শহরের সঙ্গে মেসির স্ত্রী আর 3 সন্তানের সম্পর্কটা অনেক গভীর। কাতালান ক্লাব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তে কেমন ছিল তার পরিবারের অনুভূতি? বার্সার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘ 20 বছরের। বলা যায় মেসির আরেক পরিবার নো ক্যাম্প। সেই সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন মেসি, যদিও এখন সিদ্ধান্ত বদলে আরও এক মৌসুম থেকে গেছেন পুরনো ডেরাতেই। মেসির সিদ্ধান্তেই বার্সার সাথে শীতল যুদ্ধের অবসান। সম্পর্কটা শুধু মেসির সঙ্গেই নয়, ছিল তার পরিবারের সঙ্গেও। মেসির স্ত্রী সন্তানরাও ওতপ্রোতভাবে জড়িয়ে বার্সেলোনায়। মেসির 3 সন্তানের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সবই এই শহরে। বাবার প্রিয় মাঠে তাদেরও পদচারণা। কাতালান ক্লাবের গ্যালারিতে বসে অনেকবার তারা দেখেছে বাবার পায়ের জাদু। বাবার হাত ধরেই ঘুরে বেরিয়েছে তারা। নো ক্যাম্পে মেসির যত সাফল্য তাতে অংশীদার তার স্ত্রী পুত্ররাও। বড় পুত্র থিয়েগোর স্কুল, বন্ধু সবই এই শহরে। তাই তার কষ্টটাও হয়তো সবচেয়ে বেশি ছিল। মাতেও এখনো কিছু সেভাবে বুঝে উঠতে পারেনি। বার্সা ছাড়ার সিদ্ধান্ত আমার পরিবারের জন্য অনেক কঠিন ছিল। সবাই এই খবর শুনে কান্না করে দিয়েছিল। থিয়েগো টিভি দেখে জানতে পেরেছিল সব। সে তার শহর, স্কুল ও বন্ধুদের ছেড়ে যেতে রাজি ছিল না। বারবার বলছিল না গেলে হয় না। মাতেও এখনো ছোট, সে এত কিছু বোঝেনি। মেসির সঙ্গে স্ত্রী রোকজ্জুর পথ চলার একটা বড় অংশ জুড়ে আছে এই বার্সেলোনা। সবকিছু পেছনে ফেলে নতুন কোথাও চলে যাওয়া কঠিন ছিল তার জন্য। তবে সব ভুলে স্বামীর পাশে থেকেছেন তিনি। আমার স্ত্রীর জন্য এমন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল, আমি বুঝতে পারছিলাম। তবে তারপরও সে আমাকে সমর্থন দিয়েছে, এমন কঠিন সময় আমার পাশে থেকেছে। মেসি বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, তবে মনের কোণে এখনো জমা অভিমান। যদি আগামী মৌসুমে আবারও বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে প্রিয় শহরের সঙ্গে বিচ্ছেদের কষ্টটা আবারও ছুঁয়ে যাবে তার পরিবারকেও। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা নেশনস লিগে বসনিয়ার বিপক্ষে ড্র করেছে ইতালি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ফিরে প্রথম ডেডলক ভাঙে বসনিয়া। 10 মিনিটের মাথায় সমতায় আসে ইতালির স্টেফানোর গোলে। এরপর আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। আরেক ম্যাচে পোল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। 8টি হলুদ কার্ডের ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। বিরতির আগেই 2 হলুদ কার্ড দেখে পোল্যান্ড। ফিরে এসে ম্যাচের একমাত্র গোলটি করেন নেদারল্যান্ডসের স্টিভেন। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালালেও কোনো গোল করতে পারেনি পোল্যান্ড। এছাড়া স্কটল্যান্ড ইসরায়েল ম্যাচ শেষ হয়েছে 1-1 সমতায়। স্লোভাকিয়াকে 3-1 গোলে হারিয়েছে চেক রিপাবলিক। ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-20তে 2 রানের জয় পেয়েছে ইংল্যান্ড। 163 রানের টার্গেটে খেলতে নেমে দাপুটে শুরু ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চের।
14 ওভার শেষে স্কোরবোর্ডের জমা হয় 1 উইকেটে 124 রান। 46 রান করে আর্চারের বলে আউট হন ফিঞ্চ। এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেন স্মিথ, তাকে ফেরান রাশিদ। এরপর পথ হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। আর্চার রাশিদের দারুণ বোলিংয়ে 160 রানে থামে অজিরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে ঝড়ো শুরু পায় থ্রি লায়ন্স। প্রথম 4 ওভারে 43 রান তোলে বাটলার বেয়ারস্ট্রো জুটি। এরপর দাউদ মালানের 66 রানে 162 রানের পুঁজি পায় ইংল্যান্ড। সিরিজে 1-0 এগিয়ে ইংলিশরা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।